আমরা এই সমাজে এই দুঃস্বপ্ন, এই বেদনা আর চাই না। আমার জানা মতে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে কত শিশুদের নিয়ে অনেক প্রতিষ্ঠান আছেন এবং তারা কাজ করে যাচ্ছেন, নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন। গত 10 বছর আমি বিভিন্ন ইন্টারনেট, বিভিন্ন মিডিয়া এবং গুগলে সার্চ করে শুধুমাত্র এই পথ নবজাতক নিয়ে কাজ করেন এরকম একটি প্রতিষ্ঠানও খুঁজে পাই না। আমি 2015 সাল থেকে এই পথ নবজাতক নিয়ে কাজ করছি। আমি চাই আপনারা আমার পাশে এগিয়ে আসুন। এই পথ নবজাতকদের যে করুণ দুর্দশা, আমরা তাদেরকে এ থেকে মুক্তি দেই। এই পথ নবজাতকেরা এই দুর্ভাগ্যের শিকার বিভিন্ন কারণে। আমরা যদি চিন্তা করি, প্রথম কারণ হলো আমাদের মনুষ্যবোধের অভাব। কারণ কোনো না কোনো ভাবে এই নবজাতকটি পৃথিবীর আলোর মুখ দেখেছে, কিন্তু আমরা আমাদের সামাজিক পরিচয় অর্থাৎ সোশ্যাল স্ট্যাটাস, আর্থিক দৈন্যতা এবং বিভিন্ন রকমের প্রতিবন্ধকতাকে সামনে নিয়ে এসে তাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি ডাস্টবিনে। প্রত্যেকটি নবজাতকের অধিকার রয়েছে সে তার মায়ের কোলে, মায়ের আশ্রয়ে বড় হবে, মায়ের দুধ পান করবে। কিন্তু কিছু নবজাতক যাদেরকে নিয়ে আসলে আমি গত 10 বছর যাবৎ কাজ করছি, তাদের সেই সৌভাগ্যটুকু হয়ে ওঠেনি। মায়ের কোলের পরিবর্তে তাদের আশ্রয় হয়েছে সে ডাস্টবিন, নদী নালার পার, খালে বিলের আড়াল, পাট ক্ষেত অথবা ধান খেতে। কি দুর্ভাগ্য, কি নির্মম। আমরা একটা দেশের নাগরিক। এই বাবুটি যিনি দুনিয়াতে এসেছেন সে কোনো না কোনো ভাবে একটা পরিবারের নাগরিক এবং অংশ ছিল। বিভিন্ন কারণে তাদেরকে ছুড়ে ফেলা হচ্ছে। আমি যদি জাস্ট 15 বছর 10 বছর আগে চিন্তা না করে শুধু গত 5 মাস আগের দুটা সিনারিও যদি আপনাদেরকে বলি, তাহলে আসলে বুঝতে পারবেন যে তারা আসলে কত অসহায়। একটি নবজাতক যার ওজন ছিল মাত্র 900 গ্রাম, এই নবজাতকটিকে একটা পলিথিনে মরিয়ে লাউ, কুমড়া, শাক সবজির মাঝখানে তাকে রেখে পেঁচিয়ে মায়ের প্লাসের কথা ফুল সহ ফেলে দেওয়া হয় ডাস্টবিনে। কোনো না কোনো ভাবে আল্লাহর রহমতে সেই বাবুটিকে একটু কান্নার কোন একটা শব্দ করতে পেরেছিল, আর সেই শব্দ ভগবান বিদারী শব্দ একজন মমতাময়ী পথচারীর কানে আসে। উনি পলিথিনটা সহ পুড়িয়ে নিয়ে আসেন আমার কাছে। ইমিডিয়েটলি বাচ্চা দেখা গেল একেবারেই হাইপোথার্মিক অর্থাৎ তাপমাত্রা তার রেকর্ড করার পর্যায়ে নেই। তাকে রিসাসিটেট করা হলো, জীবন দানের চেষ্টা করা হলো, তাকে লাইফ সাপোর্ট দেওয়া হলো। এই নবজাতকটির বয়স আজকে 126 দিন, সে আজও আমার আন্ডারে ভর্তি আছে। এই নবজাতকটি টোটাল লাইফ সাপোর্টে ছিল প্রায় 28 দিন। অর্ধেক লাইফ সাপোর্টে আরো 32 দিন, অর্থাৎ সিপ্যাপ মেশিনে আরো 32 দিন, অর্থাৎ 32 দিন। তারপর হাইড্রো অক্সিজেন আরো প্রায় 1 মাস। জীবনের 3টি মাস কেটে যায় তার শুধু লাইফ সাপোর্ট আর লাইফ সাপোর্টে। এই নবজাতকটি যখন চোখ খুলতে পারে, অন্য 8-10টা নবজাতকের মতো সে তাকিয়েছিল তার মা কোথায়, তার বাবা কোথায়। সে কাউকে খুঁজে পায়নি। সে পেয়েছে শুধু ডাক্তার মুজিব এবং তার চারপাশে যারা ছিলেন, তার সেবিকা, তার ওয়ার্ড বয়, তার প্রত্যেকটা স্টাফ। এই বাবুটি আজকে আমি আপনাদের উদ্দেশ্যে আসলে এই বাবুটিকে এই প্রেস ক্লাবে নিয়ে আসি। আমারই একজন অনেকে যিনি লালন পালন করেন, আমার এমএসএর যিনি দায়িত্বে আছেন, শুধু আপনাদের উদ্দেশ্যে যে আসলে তার যে মায়াবী চেহারা,
তার দিকে তাকাইলে মনে হবে যেন তার মাকে খুঁজে বেড়ানো, তার যে আর্তনাদ, সেই আর্তনাদে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। ঠিক আরেকটি বাবুর গল্প যদি আমরা বলি এখনই, সেই বাবুটি মোরগাপাড়া চৌরাস্তা। আমি আগে যে জায়গায় আসলে প্রাইভেট চেম্বার, আমার বিকালে চেম্বার ছিল, তার পাশের বিল্ডিং এর ডাস্টবিনের কাছে হাবিবপুর নামে এরিয়াতে তাকে ফেলে দেওয়া হয় একটা মেয়ে বাবুকে। সেই বাবুটিকেও ঠিক এক ভদ্রলোক, উনি রাত 11:30টার সময় ওই ডাস্টবিনের কাছে গিয়েছিলেন। উনি একটু প্রাকৃতিক কাজে প্রস্তাব করা উচিত। উনি ঠিক একইভাবে শব্দ শোনেন একটা নবজাতকের কান্না। উনি দ্রুত পুড়িয়ে তাকে নিয়ে আসে সোনারগাঁ থানা থেকে। রাত 1টার সময় আমাকে ফোন দেওয়া হয়, একটা নবজাতক পাওয়া গেছে, আপনি তো তাদেরকে নিয়ে কাজ করেন, এই বাবুটাকে বাচ্চাকে কোনোভাবে সাহায্য করার সুযোগ আছে কিনা। রাত 1টায় ওইখানে অ্যাম্বুলেন্স নিয়ে আমি হাজির হই। ওই বাচ্চাটাকে ঘুরিয়ে এনে তাকে আইসিইউতে সেবা দিয়ে, সেও আসলে খুব মুমূর্ষু অবস্থায়, তার পোকামাকড় কামড়ে সমস্ত শরীর বিচ্ছিন্ন অবস্থা। সে আজও বেঁচে আছে আমার তত্ত্বাবধানে। তার বয়স আজকে 66 দিন। এই বাবুটাও বেঁচে আছে আপনাদের রহমতে। আজ এই ঈদ করেছে আমি এই 2টি নবজাতককে কোলে নিয়ে। আমার ঘরে ছিল 3টি সন্তান, যোগ হয়েছে রিসেন্ট এই ঈদে আরো 2টি সন্তান। এই 5 সন্তানকে নিয়ে আমি আর গ্রামে, ইউজুয়ালি আমি দেশের বাড়িতে ঈদ করতে যাই, কিন্তু এইবার এই এনআইসি ছিল আমার ঘর, এনআইসি ছিল আমার বাড়ি। আমি আপনাদের মাধ্যমে, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু এগিয়ে আসুন, তাদের জন্য কিছু করুন, আমাকে করার সুযোগ করে দিন। আমি আপনাদেরকে, অর্থাৎ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া বন্ধুদেরকে আমি সেলুট জানাচ্ছি। কারণ গত 10 বছর যাবৎ আপনারা আমার পাশে ছিলেন বলে আমি অল্প অল্প পা করে এগিয়ে আসতে পেরেছি। প্রথম যিনি ভূমিকা রাখেন উনি ছিলেন একজন চ্যানেল আইয়ের সাংবাদিক জনাব মোস্তফা মল্লিক। উনি কি আছেন এখানে? উনি 8 বছর আগে উনি যখন প্রথম নবজাতক নিয়ে তাকে আমি বললাম যে আমি এই কাজগুলো করতেছি, আমাকে একটু লাইন ধরিয়ে দেন, একটু লাইনে এনে দেন। উনি প্রথম একটা রিপোর্ট করেন। তার পরবর্তীতে এখন টিভি, বাংলা ভিশন, তারপর হলো কালবেলা পত্রিকা, জায়জাদি, আরো অসংখ্য পত্রিকা এবং মিডিয়া তাদেরকে নিয়ে একটু সাপোর্ট দেওয়া শুরু করে, যার মাধ্যমে আসলে আমি আরো উদ্যোগ খুঁজে পাই। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমি কয়েকটা দাবি জানাতে চাই, তবে আমার মূল দাবি আসলে 3টি। নাম্বার 1, আমি বাংলাদেশের একটা নিউবর্ন হাব তৈরি করতে যাই, যেটা সারা বিশ্বে একটা নতুন আইডিয়া। বাংলাদেশে এইরকম নিউবর্ন হাব কোথাও দেখা যায় না, দেখা যাওয়ার সুযোগ পর্যন্ত হয়নি। নিউবর্ন হাব হবে এমন একটা ইনকিউবেটর, অর্থাৎ এই ছোট্ট বাচ্চাদের লালন পালনের একটা যন্ত্রের। ইউজুয়ালি আমরা আইসিইউতে যন্ত্র যেগুলো ব্যবহার করে থাকি, সেই যন্ত্রগুলো অর্থাৎ ইনকিউবেটরটা স্বচ্ছ, অর্থাৎ এপাশ ওপাশ কে ভিতরে আছে দেখা যায়, কে এটা নাচছেন বা কে বাবুটা নিয়ে কাজ করছেন দেখা যায়। কিন্তু নিউবর্ন হাব অর্থাৎ রিসিভিং যে ইনকিউবেটরটা থাকে, তার মাঝখানে একটা দেয়াল বা ওয়াল দেওয়া। দেয়াল এবং ওয়াল দেওয়ার উদ্দেশ্য হলো যিনি যে বা যারা নবজাতককে ওর পাশে রেখে দেবেন তার পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে, এবং উনি কোনো ধরনের আইনি ঝামেলা ছাড়া, কোনো ধরনের হয়রানি ছাড়াই উনি বাচ্চাটুকু এই ইনকিউবেটরে রেখে দিয়ে চলে যেতে পারবেন। ইনকিউবেটরে দিয়ে যাওয়ার পর থেকে সমস্ত দায়িত্ব ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন তাকে লালন পালন করে, তাকে চিকিৎসা দিয়ে, তাকে সুস্থ করে, হেল্প করে, তাকে আইনি সহায়তার মাধ্যমে তাকে কোনো না কোনো পরিবারের কাছে পৌঁছে দিবে সরকারের সহযোগিতার মাধ্যমে। যদি নিউবর্ন হাব তৈরি করা যায়, তাহলে আজকে যারা শুধুমাত্র সামাজিক পরিচয় এবং আর্থিক দৈন্যতার কারণে যারা বাচ্চাগুলিকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছেন মৃত্যুর উদ্দেশ্যে,
সেই মৃত্যুর হাত থেকে এই আমাদের পবিত্র নবজাতক গুলো বেঁচে যাবে। আপনারা যদি এই সাহায্য করেন, আপনারা যদি সরকারের কাছে এই দাবিটুকু একটু তুলে ধরেন, যদি একটা সুযোগ তৈরি করে দেন, তাইলে অনেকগুলো নবজাতকের জীবন বেঁচে যাওয়া সম্ভব আছে এবং সুযোগও আছে অনেক। আমরা যদি একটু খেয়াল করি, গত 5 বছরে আমরা যদি মানবাধিকার সংস্থা, শিশু অধিকার ফোরাম এবং সংস্কৃতি ফাউন্ডেশনের ওনাদের যে জরিপ রয়েছে, সেই জরিপে বলে গত 5 বছরে প্রায় 10,000 প্রথম নবজাতক এবং শিশুকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে প্রায় 800 শুধু নবজাতক। গত 1 বছরে 94 জন নবজাতককে উদ্ধার করা হয়েছে। দুঃখের বিষয় হলো এই 94 জন নবজাতকের 64 জনই মারা গেছে এবং মৃত। মাত্র 40 জন নবজাতক বেঁচে যাওয়ার সুযোগ পেয়েছে। যদি নির্ভর হার তৈরি করা যায়, তাহলে এই 94 নবজাতকের প্রায় 90 জনের উপর নবজাতক বেঁচে যাওয়ার সুযোগ ছিল। আমরা যে 50-60টি প্রাণ হারিয়েছি, আমাদের নির্মমতার কারণে এই দায়ভার সমাজে কে নেবে? অতএব এই নবজাতকটি তো তার বাঁচার অধিকার ছিল। আমার আরো একটি দাবি আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট অর্থাৎ মাতোয়ারি হাসপাতালে, যে হাসপাতালে আমি কর্মরত আছি, এই হাসপাতালে একটি নবজাতক আইসিইউ আছে। গত 10 বছর যাবত এই আইসিইউটি আমার তত্ত্বাবধানে চলছে। ওই আইসিইউ আজ পর্যন্ত একটা যন্ত্রপাতি সরকারের 1টি টাকাও খরচ করা লাগেনি। আমি ডাক্তার মুজিব নিজে বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে প্রায় 13 কোটি টাকার যন্ত্রপাতি ওই হাসপাতালের এনআইসিউতে ব্যবস্থা বা সংস্থার আল্লাহ আমার দ্বারা করিয়েছেন। এই এনআইসিউটিকে যদি সরকার একটা ডেডিকেটেড এনআইসিউ ফর প্রথম নবজাতক, অর্থাৎ সরকার যদি ঘোষণা করে যে যত জায়গায় যত নবজাতক, প্রথম নবজাতক বা মা বাবা ছাড়া এদিন নবজাতক পাওয়া যাবে, তাদেরকে মাতোয়ারি হাসপাতালের এনআইসিউতে রেফার করা হবে, পাঠানো হবে, সেই ক্ষেত্রে নবজাতকগুলো বেঁচে যাওয়ার চান্স অনেক বেশি হবে। কারণ সমস্ত এনআইসিউ নবজাতকদের চিকিৎসা দিতে পারে, কিন্তু মা বাবা ছাড়া চিকিৎসা দেওয়া খুবই মুশকিল। সেই ক্ষেত্রে স্পেশাল সিচুয়েশনে বিশেষ ব্যবস্থায় বিশেষ যন্ত্রপাতি এবং বিশেষ লোকবলের প্রয়োজন হয়, যে লোকবল সমস্ত এনআইসিউতে বাংলাদেশের সরকারের এখনই ব্যবস্থা করার কোনো সুযোগ খুবই কম। সেই ক্ষেত্রে যদি আইসোলেশন এই নবজাতকের এনআইসিউ থেকে যদি একটা ডেডিকেটেড এনআইসিউ ফর স্টেট নিউবর্ন যদি করে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে নবজাতকদের জীবন ফিরে পাওয়ার অনেক সুযোগ থাকবে। আমি আপনাদের মাধ্যমে আরো একটি দাবি জানাতে চাই। সে দাবিটি হলো যে আজকে আমরা এই প্রেস ক্লাবে বসেছি, আগামী পরশুদিন অর্থাৎ 12 এপ্রিল বিশ্ব প্রথম নবজাতক দিবস, প্রথম শিশু দিবস। বাংলাদেশে প্রথম নবজাতক নিয়ে কাজ করার মতো কোন প্রতিষ্ঠান আজ পর্যন্ত চোখে পড়েনি। প্রথম, আবারও বলছি, প্রথম শিশু নিয়ে কাজ করার অনেক প্রতিষ্ঠান আছে, কারণ প্রথম নবজাতকদের চিকিৎসা করতে যে স্পেসিফিক যন্ত্রপাতি এবং ম্যান পাওয়ার দরকার, ইচ্ছা করলে আসলে কোনো সংগঠন ইচ্ছা করলে সেটা পারবে না। যদি তার কর্ণধার নবজাতক বিশেষজ্ঞ অথবা উনি যদি এরকম একটা সেট আপ যেটা ডেডিকেটেড ফর স্টেট নিউবর্ন না করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে সম্ভব হবে না। কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য খাবারের দরকার। এখন এই খাবার কোথা থেকে আসবে? কিছু রোগ বা ডিজিজ আছে, একটা যদি বলি যে ছোট বাচ্চাদের, বিশেষ করে 10 গ্রামের বাচ্চাদের কথা বলা, ওদের নাড়িভুঁড়ির একটা অসুখ হয় যেটাকে এনএসি বলা হয়। নাড়িভুঁড়িতে ছোট 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 শত শত হাজার হাজার ক্ষত তৈরি হয়। এই নবজাতকের মৃত্যুর অন্যতম একটা কারণ। তার চিকিৎসা, একমাত্র চিকিৎসা হলো তার খাবার হলো বুকের দুধ। তাকে বুকের দুধ দিতে পারলে সে বেঁচে যাওয়ার চান্স তার 100%, আলহামদুলিল্লাহ। আর বুকের দুধ না দিতে পারলে তার মৃত্যুর চান্স প্রায় 100-এর কাছাকাছি। এখন তার বুকের দুধের কি হবে? সেই ক্ষেত্রে এইরকম একটা ডেডিকেটেড এনআইসিউ দরকার, যেখানে মায়েরা বুকের দুধ দিতে পারে। সেই ক্ষেত্রে আমি একটু কাজ করতেছিলাম সৌদি আরব
কর্তৃক একটা হিউম্যান স্টোরেজ সেন্টার নিয়ে, অর্থাৎ মায়েরা বুকে দুধটুকু দান করবেন, সেই দুধটুকু এখানে প্রিজার্ভ করা হবে। সেই প্রিজার্ভ করার জন্য যে যন্ত্রপাতি প্রায় 1.5 কোটি টাকার উপরে খরচ করে সেই যন্ত্রপাতি এই মাদুর হাসপাতালের এনআইসিতে ব্যবস্থা করা হয়েছে। শুধু সরকারের একটা অনুমোদন, ইসলামিক ফাউন্ডেশনের শুধু একটু সদয় মনোভাবের দরকার। কারণ এই নিয়ে কাজ করতে গেলে ধর্মীয় যে ব্যাপারগুলো আছে সম্পূর্ণ ব্যাপারগুলো এটাকে রিজলভ করা হয়েছে অলরেডি। ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত ডিজি স্যার গত পরশুদিন এই যন্ত্রপাতিগুলো এনআইসিতে ভিজিট করে এসে উনি আসলে থান্ডার্ড হয়েছেন যে বাংলাদেশের মতো জায়গায় এটা কিভাবে সম্ভব হলো। আপনাদের মাধ্যমে এই দাবিটুকু জানাবো, আপনারা আমার এই দাবিটুকু পূরণ করে দেওয়ার জন্য যদি একটু সাহায্যের হাত বাড়ান তাহলে অনেক নবজাতক তার জীবন ফিরে পাবে। সর্বশেষ আমি বলবো যে আসলে আমাদের যে জরুরি দরকার মানসিকতার পরিবর্তন, নৈতিকতার পরিবর্তন। আমাদের দরকার হলো আর্থিক সচ্ছলতা। আর্থিক সচ্ছলতা আমরা আসলে একদিনে পেয়ে যাব না, কিন্তু মানসিক পরিবর্তন ইচ্ছা করলে আমরা আজকে চাইলে আগামীকালে নিজের পরিবর্তন আনা সম্ভব। অল্প অল্প পরিবর্তন থেকেই কিন্তু আমাদের বড় পরিবর্তনের সুযোগ তৈরি হবে। আজকে দেশ যেভাবে মুক্ত বাতাস দিতে পারছে প্রত্যেকটা নাগরিক, ঠিক আমি আশা করব এরকম প্রত্যেকটা নবজাতক সে মুক্ত বাতাসে সে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবে। এই সুযোগটুকু আপনারা আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা যারা এখানে আছেন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো, আপনারা এই আমার এই দাবিটুকু এই চাওয়াটুকু আপনারা পূরণে আমাকে একটু সাহায্য করেন। আমি চাইব আমার পাশে যিনি আমার মহামান্য অতিথি বসে আছেন উনি রাষ্ট্রের একজন শুধু বিচারক নয়, উনি রাষ্ট্রের এই নবজাতকদের নিয়ে উনি যদি কিছু বলেন করে দেওয়ার জন্য সেটা করে দেওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যাবে। উনি যদি বলেন রাষ্ট্রকে বলেন যে এই নবজাতককে আপনারা এগিয়ে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করেন, আশা করি এই ব্যবস্থা হয়ে যাবে। আমি আমাদের মাননীয় প্রধান অতিথি বিচারপতি জিয়াউল করিম স্যারকে অনুরোধ করবো, স্যার আপনি একটু উদ্যোগ নিয়ে আমাদের উদ্দেশ্যে কিছু করুন। এবং স্যারকে আমি বিনীতভাবে অনুরোধ করব এই ফাউন্ডেশনটুকু এটা একটা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, এখানে আর্থিক লেনদেনের কোনো প্রশ্ন নেই স্যার, সম্পূর্ণ একটি মানব সেবাধর্মী একটা প্রতিষ্ঠান। আপনি যদি আমার সাথে আমার উপদেষ্টা হিসাবে যদি আমাকে একটু উপদেশ দেন, আপনি যদি আমার পাশে একটু থাকেন স্যার, তাহলে আমার শক্তি আরো বৃদ্ধি পাবে এবং এই নবজাতকদের নিয়ে আমি সাংবাদিক বন্ধু বান্ধবদের অনুরোধ করবো আপনাদের মধ্যে আপনারা যদি কেউ এই স্বেচ্ছাশ্রম দিতে একটু রাজি হন, যদি কেউ এই ফাউন্ডেশনের পাশে দাঁড়াতে রাজি হন, তারা যদি ফাউন্ডেশনের মেম্বার হতে রাজি হন, তারা যদি ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ে আসতে একটু রাজি হন, আমি আপনাদেরকে সামনে গ্রহণ করব, কারণ আপনাদেরকেও আমাদের দরকার। অথবা আপনারা একটু এগিয়ে আসুন, আমরা নবজাতকদের জন্য কিছু করি, এই নবজাতকরা প্রথম নবজাতকরা বেঁচে থাকুক এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো এখানে শেষ করছি।